বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে অর্থনীতি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। যারা মানবিক বিভাগের তারা আজকে অর্থনীতি প্রথম পত্র পড়বে। আমাদের কেন্দ্রের নাম কর্ণফুলী এজে চৌধুরী কলেজ। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আমরা প্রথম অধ্যায় পড়াবো। আমি নাজনীন সুলতানা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, কর্ণফুলী এজে চৌধুরী কলেজ। দেখো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো এখন বৈশ্বিক একটা মহামারী চলছে, তো যার ফলে তোমরা কেন্দ্রে গিয়ে ক্লাস করতে পারছো না। অন্যান্য সাধারণ ছাত্রছাত্রীরা যেমন অনলাইনে ক্লাস করছে, তোমাদেরকেও হয়তো অনেক দিন অনলাইনে ক্লাস করতে হবে। তো আমার মনে হয় অনলাইনের ক্লাসগুলো যদি তোমরা বই খুলে মিলিয়ে পড়ো তো তোমাদের বুঝতে তেমন একটা অসুবিধা হবে না। তোমরা ক্লাসগুলো ভালোভাবে দেখে বইয়ের সাথে মিলিয়ে প্রশ্নগুলো শিখে ফেলবে। অর্থনীতি প্রথম পত্র পড়াচ্ছি। প্রথম অধ্যায়ের দেখো, অর্থনীতি কাকে বলে, এর বিষয়বস্তু আলোচনা করো। অভাব কাকে বলে, এর বৈশিষ্ট্য লিখো। সম্পদ বলতে কি বুঝো, এর বৈশিষ্ট্যগুলো লিখো। অদৃশ্য হস্ত বলতে কি বুঝো। আমি বেশি পড়া দিব না, অল্প অল্প করে পড়া। ডেইলি ক্লাসের পড়াটা ডেইলি শেষ করে ফেলার চেষ্টা করবে। প্রথমে আসো, অর্থনীতি বলতে কি বুঝো। অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ কি? ইকোনমিক্স। ইংরেজি প্রতিশব্দ কি? ইকোনমিক্স। গ্রিক শব্দ ওইকোনমিয়া হতে উৎপত্তি। তাহলে ইকোনমিক্স শব্দটি কোত্থেকে আসছে? গ্রিক শব্দ ওইকোনমিয়া হতে। যে শাস্ত্র মানুষের অর্থনৈতিক কার্যকলাপ নিয়ে আলোচনা করে তাকে আমরা কি বলবো? অর্থনীতি। অর্থাৎ মানুষ সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণের জন্য যা কিছু করে তা যে বিষয়ে আলোচিত হয় বা যে শাস্ত্রে আলোচিত হয় তাকে আমরা অর্থনীতি বলি। তো অর্থনৈতিক কার্যকলাপ কি? যে আমরা দ্রব্য বিক্রি করছি, কিনছি, উৎপাদন করছি, এগুলো সব কিছুই আমাদের কি? অর্থনৈতিক কার্যকলাপ। তো এই যে ব্যাংকিং সেবা, বিমা, তোমার হাসপাতালের ডাক্তারদের সেবা, নার্সদের সেবা সব কিছুই কি? আমাদের অর্থনৈতিক কার্যকলাপ। তাহলে মানুষ সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণের জন্য। সীমিত সম্পদ কেন বলেছে? যে অবশ্যই আমাদের সম্পদ সীমিত, কিন্তু অভাবটা অসীম। অর্থাৎ অভাব পড়লে তখন বুঝবে যে অভাবের কোনো সীমা নেই। আজকে তোমার যেই অভাব বোধ করছো দ্রব্যটির, ওটা কিনে ফেলার পর দেখবে পরদিন আরেকটা অভাব উদয় হয়েছে। এই জন্য বলছে যে সম্পদ হচ্ছে সসীম কিন্তু অভাব অসীম। তাহলে মানুষ সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণের জন্য যা কিছু করে তা যে বিষয়ে আলোচিত হয় তাকে আমরা অর্থনীতি বলবো। 1776 সালে ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশনসে এই অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন। তার মতে অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান। তাহলে তোমরা অর্থনীতি কি বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাই এর বিষয়বস্তু কি, বা অর্থনীতির আওতা বা পরিধি বা বিষয়বস্তু বলতে আমরা কি বুঝি, কি নিয়ে অর্থনীতি আলোচনা করে, বা অর্থনীতির কাজটা কি। প্রথমে বলছে দেখো, 1 নম্বরে আছে যে অর্থনীতি একটি সামাজিক বিজ্ঞান। অর্থনীতি কি? একটি সামাজিক বিজ্ঞান, অর্থাৎ সমাজবদ্ধ মানুষের অর্থনৈতিক কার্যাবলী নিয়ে অর্থনীতি কাজ করে। কোনো একটা বিচ্ছিন্ন দ্বীপের মানুষ নিয়ে কি করতে পারে না, অর্থনীতি কাজ করে না। ঠিক আছে। তারপর দেখো, অর্থনৈতিক কার্যাবলী হতে হবে। অর্থনীতির আওতাভুক্ত হতে হলে কি হবে? অর্থনৈতিক কার্যাবলী হতে হবে। যেমন একজন পিতামাতার প্রতি সন্তানের যে সেবা, সেটা হচ্ছে তোমার তার সাথে
পিতার সাথে তার যে আত্মিক সম্পর্ক, তার বিনিময়ে যে সেবা দিচ্ছে সেটা অর্থের বিনিময়ে নয়। কিন্তু একজন নার্স যখন ওই পিতার দেখাশোনা করে, সেবা করে, তখন সেটা কি হবে? অর্থনৈতিক কার্যাবলী। মৌলিক অর্থনৈতিক সমস্যা 3 নম্বরে কি আসছে? মৌলিক অর্থনৈতিক সমস্যা। সেটা কি? যে প্রথমেই অর্থনীতি যখন তার কাজ শুরু করে তখন সে কিছুটা কয়েকটি সমস্যার সম্মুখীন হয়, যাকে আমরা কি বলবো? মৌলিক অর্থনৈতিক সমস্যা বা বেসিক ইকোনমিক প্রবলেমস। সেগুলো কি? ধরো, প্রথমে কি উৎপাদন করবে, কি দ্রব্য উৎপাদন করবে, কিভাবে করবে, কার জন্য করবে, কতটুকু করবে, এই সিদ্ধান্তগুলো নেওয়াই হচ্ছে তোমার মৌলিক অর্থনৈতিক সমস্যা। এরপর আসো 4 নাম্বার, মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান। অর্থাৎ এই মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান করতে গেলে তোমাকে উৎপাদন করতে হবে, উৎপাদিত দ্রব্য বিনিময়ে বা অর্থের বিনিময় করে সেটা আবার ভোগের জন্য মানুষের কাছে বাজারজাতকরণের মাধ্যমে পৌঁছে দিতে হবে। তাহলে উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ, এগুলো হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান। এগুলো কে করবে? তাও অর্থনীতি। সম্পদের 5 নাম্বার কি আছে? সম্পদের কাম্য ব্যবহার। 5 নাম্বার কি দেখছো? সম্পদের কাম্য ব্যবহার। অর্থাৎ তুমি সম্পদটাকে, তোমার বিদ্যমান সম্পদ এমনিতেই কিন্তু সীমিত, সেই সম্পদটাকে যদি তুমি পূর্ণ কাজে লাগাও তাহলে তোমার এই অল্প সম্পদ দিয়েও কি করা যায়? তার পূর্ণ ব্যবহারের মাধ্যমে অর্থনীতির চাকাকে গতিশীল করা যায়। কিন্তু তুমি সম্পদকে যদি তুমি পুরোপুরি ব্যবহার না করো, অর্থাৎ পূর্ণাঙ্গ ব্যবহার না করো, সঠিকভাবে ব্যবহার না করো, তাহলে কি হতে পারে? অর্থনীতির সমাজের সকল মানুষের অভাব পূরণ করা সম্ভব হয় না। এটাই বলছে সম্পদের কাম্য ব্যবহার। অর্থনৈতিক কার্যাবলীর নিরপেক্ষ ও বাস্তব বিশ্লেষণ। অর্থাৎ অর্থনৈতিক কার্যাবলী উচিত অনুচিত, তোমার উচিত অনুচিত বা কি বলবো, তোমার নীতি নৈতিকতার প্রশ্ন এখানে কি থাকতে হবে? নিরপেক্ষ থাকতে হবে, অর্থাৎ বাস্তবসম্মত বিশ্লেষণ থাকতে হবে। সেটা কি? যেমন ধরো, মদ জাতীয় দ্রব্য আমাদের দেশের অর্থনীতির জন্য সেটা কি খারাপ? আমরা আমাদের ধর্মীয় দিক থেকে বা আমাদের সমাজের সামাজিক পরিবেশ থেকে আমরা কি করতে পারি? এই দ্রব্যগুলো আমরা উৎপাদনটাকে আমরা তেমন একটা উৎসাহিত করব না। কিন্তু অনেক বিদেশ আছে যে বাইরের দেশগুলোতে এটাই ওদের প্রধান ব্যবসা। তাই অর্থনৈতিক কার্যাবলীর ক্ষেত্রে এখানে নিরপেক্ষ ও বাস্তবসম্মত হতে হবে। অর্থাৎ ইতিবাচক নেতিবাচক দিকটা অর্থনীতি বিবেচনা করবে না। অবশ্যই সমাজের জন্য যা ইতিবাচক সেটাই গ্রহণ করবে, কিন্তু কিছু দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা বিদ্যমান আছে সেক্ষেত্রে তাকে অর্থনীতি নিরপেক্ষ থাকবে। উৎপাদন, বিনিময়, ভোগ। উৎপাদন কি, বিনিময় কিভাবে হবে, ভোগ কিভাবে মানুষ বন্টনের মাধ্যমে ভোগ করবে, এগুলো অর্থনীতির আওতাভুক্ত। 8 নাম্বার দেখো, অর্থনৈতিক পরিকল্পনা। অর্থনৈতিক পরিকল্পনা কি? প্রত্যেকটা দেশের অর্থনৈতিক যখন একটা অর্থ বছর শুরু হয় জুন টু জুন, তখন কি হয়? জুলাই থেকে আবার নতুন অর্থ বছর আগামী বছরের জুন পর্যন্ত। তাহলে একটা যখন অর্থ বছর শুরু হয় তখন একটি সরকার কি করে? একটা পরিকল্পনা গ্রহণ করে। ওইটাই হচ্ছে তোমার অর্থনৈতিক পরিকল্পনা। কিভাবে কর আহরণ করা হবে, কোন কোন খাতে ব্যয় করা হবে, স্বাস্থ্য খাতে কত যাবে, তোমার শিক্ষা খাতে, এগুলো সব কিছুই অর্থনৈতিক পরিকল্পনার আওতাভুক্ত। সরকারি অর্থ ব্যবস্থা সেটা কি আবার? দেখো, সেটা হচ্ছে মানুষ থেকে, জনগণ থেকে তোমার এই যে উন্নয়নমূলক কাজগুলো করার জন্য অর্থ সংগ্রহ করতে হবে, কর আদায় করতে হবে, ট্যাক্স ফি ইত্যাদি নিতে হবে। এগুলোই হচ্ছে তোমার সরকারি অর্থ ব্যবস্থা। তারপর এই অর্থ আয়ের মাধ্যমে সরকারি আয় ব্যয় তোমাকে নির্ণয় করে সেখানে তোমার অর্থ ব্যয় করতে হবে, যা সরকারি অর্থ ব্যবস্থা অন্তর্ভুক্ত। এরপর আসো আন্তর্জাতিক বাণিজ্য। সেটা কি? তোমরা জানো যে একটা দেশ সকল দ্রব্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। তার চারপাশের পরিবেশ বা আবহাওয়া, জলবায়ু ইত্যাদি সকল কারণ বিবেচনা করে
সে কী করে, যে দ্রব্যটি উৎপাদনে বেশি খরচ হয় কিন্তু বাইরে থেকে আমদানি করতে গেলে তার খরচ কম হয়, সেভাবে সেই দিকগুলো বিবেচনা করে দুটি দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়। তো এই আন্তর্জাতিক বাণিজ্য কিভাবে হবে, কিভাবে শুল্ক নির্ধারণ করবে, কি কি পণ্য কে বা রপ্তানি করবে, আমদানি কি করবে, এগুলো তোমার অর্থনীতির আওতাভুক্ত। এরপর আসো 10 নাম্বার হচ্ছে তোমার বাজার ব্যবস্থা। অর্থাৎ বাজারে সব বাজারে দেখো একটা নির্দিষ্ট পরিমাণ চাহিদা থাকে, চাহিদার মাধ্যমে উৎপাদকরা যোগান দিয়ে থাকে, সে চাহিদা ও যোগানের ভিত্তিতে দাম প্রতিষ্ঠিত হয়। দাম যখন ভারসাম্য লাভ করে তখন কি হয়, ক্রেতারা সেটা ক্রয় করে। ঠিক আছে, এই যে একটা বাজার ব্যবস্থা, তাও কিন্তু অর্থনীতির আওতাভুক্ত। এই বাজার ব্যবস্থার মধ্যে আবার কি আছে, উৎপাদন আছে, তোমার উৎপাদন, আয়, ব্যয়, সব কিছু কি, চাহিদা, যোগান, উপযোগ, সব কিছুই কি তোমার বাজার ব্যবস্থার অন্তর্ভুক্ত। এবার আসো 11 নাম্বার, মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়নটা কি, দেখো আমাদের শুধু জনগণ থাকলেই হবে না, তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে। আবার শিক্ষিত হলেও কিছু কিছু ক্ষেত্রে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। যারা বিশেষভাবে শিক্ষিত নয়, যুব সমাজ, তাদেরকে যুব উন্নয়নের মাধ্যমে কি করতে হবে, তাদেরকে প্রশিক্ষিত করে তোলা হবে, কারিগরি শিক্ষার আওতায় আনতে হবে। এইসব কিছুর মাধ্যমে কি বিভিন্ন নীতি গ্রহণ, তারপর তোমার স্বাস্থ্যনীতি, তারপর শিক্ষা, তারপর বাসস্থান, সব কিছু একটা বিনোদন, সব কিছু যে সরকার নীতি গ্রহণ করে অর্থনীতির আওতাভুক্ত, যা তার মাধ্যমে কি সাধিত হয়, মানব সম্পদ উন্নয়ন সাধিত হয়। তারপর আরেকটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে অর্থনীতির যে একটা বিভিন্ন বিজ্ঞানের সাথে অর্থনীতি সম্পর্কযুক্ত। যেমন অর্থনৈতিক কার্যকলাপগুলো ভালোভাবে বিশ্লেষণ করার জন্য আমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, মনোবিজ্ঞান ইত্যাদি সহায়তা নিতে হয় বলে এইসব বিজ্ঞানও অর্থনীতির অন্তর্ভুক্ত। তারপর আসি আমরা অভাব কাকে বলে, অভাবের সংজ্ঞা। অভাব, তোমরা এমনি আমরা সব কথায় অভাব অভাব বলে থাকি, তো অর্থনীতিতে জীবন ধারণের জন্য বস্তুগত ও বস্তুগত দ্রব্য লাভের ইচ্ছাকে আমরা কি বলে থাকি, অভাব বলে থাকি। যেমন অভাবের বৈশিষ্ট্য দেখো, অভাব অসীম। অভাব অর্থাৎ কি, অভাবের কোনো সীমা নেই, একটা অভাব পূরণ হলে আরেকটা অভাব দেখা দেয়। যেমন দেখো আগে কি হতো, মানুষ সাদা কালো টিভিতে অভ্যস্ত ছিল, এরপর রঙিন টিভি আসলো, এরপর আবার এলইডি টিভি, এরপর আবার তোমার কম্পিউটার, মোবাইল ইত্যাদি, একটার পর একটাই দেখা যাচ্ছে যে অভাবের কি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। সেজন্য অভাব কি, অসীম, বিশেষ অভাব সসীম। সেটাকে তুমি হয়তো একটা টিভি কিনলে 5-7 বছরের জন্য তুমি আর টিভি কিনবে না, এই জন্য এটা হচ্ছে বিশেষ অভাব সসীম। অথবা এটা বলতে পারো যে একজন ব্যক্তি এই দুপুরে ভাত খেলো, সে হয়তো রাতের 8টা-9টা রাত পর্যন্ত ভাত খাবে না, এইটাই হচ্ছে বিশেষ অভাব সসীম। অভাব পরস্পরের পরিপূরক। 3 নাম্বার কি আছে, অভাব পরস্পরের পরিপূরক। সেটা কি, তুমি অভাব একটার অভাব পূরণ করতে গেলে দেখা যাচ্ছে যে আরেকটার অভাবের সৃষ্টি হয়। যেমন তুমি চা খাবে, চিনি বা দুধের অভাব দরকার, তুমি গাড়ি চালাবে, পেট্রোল বা গ্যাসের অভাব বোধ করবে। এটাই হচ্ছে অভাব পরস্পরের পরিপূরক। অভাব পরস্পরের বিকল্প, অর্থাৎ কি, তুমি চা খেলে চায়ের বিকল্প আবার কি আছে, কফি, রুটিও খেতে পারো, ভাতও খেতে পারো, তাহলে তোমার দোনোটাই কিন্তু কাছাকাছি অভাব। হ্যাঁ, যেমন রুটি খেয়েও তুমি পেট ভরাতে পারো, আবার ভাত খেয়েও। অভাব প্রতিযোগিতামূলক। অভাব কি, প্রতিযোগিতা দিয়ে আসে, একটা অভাব পূরণ হলে আরেকটা অভাব দেখা দেয়। যেমন তুমি একটা কলেজে ভর্তি হবে, সাথে সাথে তোমার বই খাতার পাশাপাশি তোমার কি হবে, খাতা কলম, এভাবে বিভিন্ন জিনিসের অভাব বোধ করবে। অভাব কি আবার অনুকরণীয়, কি আছে অভাব,
অনুকরণীয়, অর্থাৎ একজন যদি কোনো একটি দ্রব্য, যেমন এই যে তোমাদের বিভিন্ন ড্রেসগুলো যে বের হয় মেয়েদের বা ছেলেদেরও দেখবা, যে একটা ছেলে যখন খেলতে গেল ব্যাডমিন্টন র্যাকেট কিনলো, আরেকটা বাচ্চা হয়তো সেটা কিনতে চাইবে। একজন হয়তো একটা এলাকায় কালার টিভি কিনলো বা তোমার এখন স্মার্ট টিভিগুলো কিনলো, আরেকজনের হয়তো সামর্থ্য হওয়ার পর সেও অভাবটা পূরণ করতে চাইবে। এই জন্য বলছে কি অভাব অনুকরণীয়। স্থান কাল পাত্রভেদে অভাব পরিবর্তনযোগ্য। যেমন স্থান কাল পাত্রভেদে কি, আজকে তুমি বর্ষাকালে ছাতা ছাড়া বের হতে পারছো না, কিন্তু আবার কদিন পরে শীতকালে তোমার ছাতার খুব একটা প্রয়োজন নেই। আবার গরমকালে তোমার সুতি কাপড়ের প্রয়োজন আছে, শীতকালে আবার গরম কাপড়ের। ঠিক আছে, এই জন্য বলছে স্থান কাল পাত্রভেদে অভাব পরিবর্তনযোগ্য। এরপর আসো সম্পদ কাকে বলে। সাধারণত সম্পদ বলতে টাকা পয়সা, বাড়ি গাড়ি ইত্যাদিকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে সম্পদ বলতে ওই সকল দ্রব্যকে বোঝায় যারা অভাব মোচন করার ক্ষমতা বা আছে বা অভাব মোচন করতে পারে এবং যাদের যোগান সীমাবদ্ধ। তাহলে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে আমরা সমুদ্রের বালিকে আমরা কি বলবো না, সম্পদ বলতে পারি না, কারণ কি এটার যোগান সীমাবদ্ধ নয়। ঠিক আছে, তেমনি ধরো এর বৈশিষ্ট্যগুলো আমরা পড়ি, সেটা হচ্ছে সম্পদ হতে হলে অবশ্যই কি হতে হবে, তার উপযোগিতা থাকতে হবে। ঠিক আছে, তারপর যেমন একখণ্ড কাগজ পড়ে আছে, সেটা আমরা কি বলবো না, সম্পদ বলবো না। সেটা যদি কোনো কিছু দ্রব্য দলিল হতে পারে বা কোনো একটা ডকুমেন্ট হতে পারে, তখন সেই কাগজটার যে একটা উপযোগিতা আছে সেটাই হচ্ছে সম্পদের উপযোগ। দুষ্প্রাপ্যতা কি, যে তুমি সম্পদকে যদি দুষ্প্রাপ্য হতে হবে, অর্থাৎ সহজে তোমাকে পাওয়া যাবে না। ঠিক আছে, যেমন চাহিদা তুলনায় যোগান অবশ্যই কি সীমিত হতে হবে, সেটাই হচ্ছে দুষ্প্রাপ্যতা। হস্তান্তরযোগ্যতা কি, সম্পদ হতে হলে কি হতে হবে, হস্তান্তরযোগ্য হতে হবে। ধরো একটা জায়গা, গাড়ি আমি হস্তান্তর করলাম ডকুমেন্টসের মাধ্যমে বা গাড়িটা তাকে দিয়ে দিলাম, কিন্তু একখণ্ড জমি কি তুমি হস্তান্তর করতে পারবে? অবশ্যই পারবে, মালিকানা হস্তান্তর করতে হবে। ঠিক আছে, আর চার কি, বাহ্যিকতা থাকতে হবে। চার কি, বাহ্যিক, অর্থাৎ তোমাকে সম্পদ হতে হলে সেটা বাহ্যিক হতে হবে। যেমন তোমার কবির প্রতিভা তোমার সম্পদ নয়, কারণ কি তোমার সেটার বাহ্যিকতা নেই। তারপর এবার আসো অদৃশ্য বা ইনভিজিবল হ্যান্ড বলতে কি বুঝো। মানুষের সকল অর্থনৈতিক কার্যকলাপ বাজারের মাধ্যমে নিষ্পত্তি হয়। বাজারের এই বিস্ময়কর কর্মকাণ্ডকে অদৃশ্য হস্ত বলে। যেমন ধরো বাজারে একদল লোক ক্রেতা চাহিদা করে, আরেক দল লোক থাকে বিক্রেতা যারা যোগান দেয়। এই চাহিদা ও যোগানের মাধ্যমে একটি দাম প্রতিষ্ঠিত হয়। তাহলে কি হয়, এই যে একটা অদৃশ্য কাজ হয়ে যায়, তার জন্য কোনো বিশেষভাবে কাউকে কি করতে হয় না, তোমার খাটাখাটনি করতে হয় না। এই বিস্ময়কর কর্মকাণ্ডকে আমরা কি বলবো, ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হস্ত বলবো। আজকে এ পর্যন্ত। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আমার ক্লাসের সাথে সাথে পড়াগুলো আত্মস্থ করে ফেলবে এবং এগুলোর মাধ্যমে যেভাবেই আসুক না কেন, যদি মূল বিষয়গুলো তোমাদের পড়া থাকে তাহলে যেভাবেই আসুক না কেন তোমরা সেগুলো আনসার করতে পারবে। ধন্যবাদ।